আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখব ইনশাআল্লাহ শামসুর রহমানের বন্দি শিবির থেকে কাব্যের গ বিভাগের দুইটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা, এই কাব্যের শিল্প সফলতা, শিল্প মূল্য কিংবা শিল্প সার্থকতা এইটা। আর একটা হলো বন্দি শিবির কাব্যগ্রন্থের অবলম্বনে কবির স্বদেশ প্রেমের স্বরূপ। তো এই দুইটাকে একসাথে ব্যঞ্জনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু দুইটার মূল জিনিসটা কিন্তু একই। শুধুমাত্র শিল্প সফলতার ক্ষেত্রে এক্সট্রা কিছু নিয়ে আসা লাগবে। ওই যে আমরা এর আগেও দেখেছি যে শিল্প সার্থকতা বা শিল্প মূল্য বের করতে হলে চারটা জিনিসকে মাথায় রাখতে হয়। প্রথমত বিষয়বস্তু, দ্বিতীয়ত অলংকার, তৃতীয় ছন্দ এবং চতুর্থ ভাষা সম্পর্কে। তো প্রথমে আমরা দেখি এটার স্বদেশপ্রেমের স্বরূপ, মানে কবি মানুষ যেটা, এই সম্পর্কে দেখি। এবং শেষে আমরা যে পরের বিষয়গুলা যেমন অলংকার, ছন্দ, তারপরে ভাষা, এই বিষয়গুলোকে যুক্ত করে দেব। ওকে, তাহলে একসাথে দুইটা পড়া হয়ে যাবে। ফাইন। তো শামসুর রহমানের বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি লিখিত হয়েছে মুক্তিযুদ্ধকালীন অবরুদ্ধ ঢাকা শহরে বসবাস অবস্থায়। তিনি জানিয়েছেন যে যখন 25শে মার্চ রাতের হত্যাযজ্ঞ শুরু হয়, সেখান থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের জন্য সে গ্রামে গিয়েছিল। তো মে মাসে প্রায় 1.5 মাস পর আবার যখন ঢাকায় ফিরে আসে, তখন তো সে দেখে একেবারে অবাক হয়ে যায়। তখন সেই কথাকে বলতে গিয়ে কবি লিখেছেন, তখন আমি অনেকের মতো আমার এই প্রিয় শহর ঢাকায় সন্ত্রাসবন্দী। 1.5 মাস পরে ফিরে এসে দেখি ঢাকা শহরের পথঘাট প্রায় ফাঁকা, রাস্তায় খুব কম লোকজন দেখা যায়, চেনা মানুষের সন্ধান পাওয়া ভার। তখন ঢাকা শহর একটি কনসেন্ট্রেশন ক্যাম্প। উৎপীড়ন, হত্যা এবং সন্ত্রাস আমাদের চারপাশে রচনা করেছিল এক ভয়ঙ্কর তমসাচ্ছন্ন ও বিভীষিকাময় পটভূমি। আমরা প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রতীক্ষা করতাম। তো এখানে তমসাচ্ছন্ন এই বিষয়টা কিন্তু অন্ধকারকে বোঝাচ্ছে। মানে পুরো ঢাকার শহর একটা যেন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, বিভীষিকাময় অবস্থা প্রকট হচ্ছে। তো বোঝা যায় যে শামসুর রহমান যে সময়টাতে দাঁড়িয়েছিল সেই সময়টা অত্যন্ত কঠিন সময়। তখন সেটা নিজে ভয়ে নিজের প্রাণকে নিয়েই দৌড়াদৌড়ি করছিল। কিন্তু একদিন হঠাৎ সে একটা পত্রিকা দেখে এবং পত্রিকাতে একটা খবর দেখে, যে বিষয়টা তিনি এভাবে জানিয়েছেন, 1971-এর মার্চ মাসের প্রথম সপ্তাহে একটি ছবি দেখেছিলাম সংবাদপত্রে। রাস্তার ধারে একজন গুলিবিদ্ধ মানুষ নিজের রক্ত দিয়ে লিখেছেন স্লোগান, তার দেশের সপক্ষে, দেশবাসীর সপক্ষে। এই ছবি উজ্জ্বল হয়ে ফিরে এলো আমার কাছে, ফিরে এলো বারবার। ভাবতাম যদি একজন মৃত্যু পথযাত্রী নিজের বুকের রক্ত দিয়ে বাঙালি জাতির জাগরণের জ্বলন্ত সাক্ষ্য রাখতে পারেন, বোবা দেওয়ালের গায়ে যদি এই পাথুরে দেওয়ালকে করতে পারেন অমন ঐতিহাসিক প্রবল বাংময়, তবে আমি কেন খাতার পাতায় অমন শব্দাকীর্ণ করতে পারবো না। এখানে তিনি বোঝাচ্ছেন যে যখন তিনি সংবাদপত্রে দেখলেন একটা সাধারণ মানুষ গুলিবিদ্ধ অবস্থা রয়েছে এবং তার বুকের রক্ত দিয়ে দেওয়ালে ছবি অঙ্কন করছে, যেখানে স্বাধীনতার কথা লেখা আছে, মানুষকে উজ্জীবিতের কথা লেখা আছে, সেইটা করতে পারে একটা সাধারণ মানুষ, তাহলে আমি কেন একজন সুস্থ সবল মানুষ হয়ে স্বাধীনতার পক্ষে লিখতে পারবো না, মানুষের জন্য লিখতে পারবো না, দেশের জন্য লিখতে পারবো না। এই উজ্জীবনের শক্তি থেকেই তিনি তার কবিতায় স্বাধীনতা সম্পর্কে লেখা শুরু করলেন। এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি কবিতাকে বেশি ফোকাস দেব। হ্যাঁ, সেটা মনে রাখার উপায় হচ্ছে একটা ছন্দ হিসাবে, যে তুমি বলেছিলে তোমাকে পাওয়ার জন্য দখলি সত্ত্ব নিয়ে আমাদের যদি মৃত্যু আসে, তবুও এই বন্দি শিবির থেকে আমি বের হব না। এখান থেকে তুমি বলেছিলে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, দখলি সত্ত্ব, আমাদের মৃত্যু আসে বন্দি শিবির থেকে, এই যে 5টা কবিতা, এই 5টা কবিতা মনে রাখলে এখান থেকে কিছু কিছু লাইন দিলেই ইনশাল্লাহ সম্পূর্ণ কাব্যের মূল ভাবটা বোঝানো হয়ে যাবে। আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা কবিতা অনুযায়ী তার যে পয়েন্ট বা ভাবটা সেটা লিখব।
প্রথমেই তুমি বলেছিলে কবিতা। তো এই কবিতায় কবি দেখিয়েছেন যে তৎকালীন অবরুদ্ধ ঢাকা শহরের নয়া বাজারের দৃশ্য, যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীরা আগুন দিয়ে ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, দোকানপাট পুড়িয়ে দিচ্ছে, মসজিদ মন্দির সবগুলোকে পুড়িয়ে দিচ্ছে। এবং এই চিত্রকেই তিনি ধারণ করেছেন তার তুমি বলেছিলে কবিতায়। এবং তার ফলে মানুষ বাঁচতে যে ছুটে পালাচ্ছে সেই চিত্রটা দেখাতে গিয়ে তিনি বলেছেন, পালাচ্ছে শহর ছেড়ে দিকবিদিক, নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী বন পোড়া হরিণের মতো ছুটে যাচ্ছে। অর্থাৎ যখন বন পড়ে যায় তখন একটা হরিণী যখন সেই আগুন থেকে বাঁচতে যেরকম ছুটে দৌড়ায়, সেই রকম একটা নবজাতককে বুকে নিয়ে একজন মা বা জননী ছুটে পালাচ্ছে। এগুলো বোঝানোর দরকার নাই, ওই আগেরটুক লেখে যথেষ্ট। আমি যেগুলো বোঝায় দেব প্লাস বলে দেব, তোমাকে নিজেই বুঝতে হবে আসলে কোনটা আমাকে বোঝানোর জন্য বলছে আর কোনটা আমাকে লেখার জন্য বলছে। ওকে, এবার আসি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা। তো এই কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে তৎকালীন অবরুদ্ধ ঢাকার যে সার্বিক পরিস্থিতি, সেখানে হত্যা, ধর্ষণ, গণহত্যা এই বিষয়গুলোকে প্রকাশ করেছে। আর এর সাথে একটা স্বাধীনতা শব্দ অর্জন করার জন্য কি নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছে তার চিত্রটা অঙ্কিত হয়েছে কবির শব্দগুচ্ছে। কবিতার ভাষায়, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল মেশিন গান খই ফুটালো যত্রতত্র। এই ভাবনাগুলোর ক্ষেত্রে এতটুকু লেখা যথেষ্ট এবং বেশি হয়ে যায় বলা চলে। আচ্ছা, এবার আমরা পরের কবিতা দখলে সত্য নিয়ে বলি। তো এই কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে নিজের দেশের ভিটে মাটি থেকেও যেন এই দেশের মানুষ পরবাসী, আর পাকিস্তানি হানাদার বাহিনী যেন তাদেরই এটা নিজস্ব জমি, তারা দখল করে নিয়েছে। তো এটা বোঝাতে কবির ভাষায় কবি বলেছেন, বাড়ির দখলে সত্ত্ব হারিয়ে ফেলেছি, সব কোটি ঘর জুড়ে বসে আছে দেখি বিষম অচেনা এক লোক, পরনে পোশাক খাকি, হাতে কারবাইন। এবার আমাদের মৃত্যু আসে কবিতা। এই কবিতাটি অত্যন্ত সহজ এবং এই কবিতাতে কবি মানুষের মৃত্যুকে প্রকাশ ঘটিয়েছেন। কবি বলছেন, আমাদের মৃত্যু আসে প্লেনে চেপে জাহাজ বোঝাই করে, আমাদের মৃত্যু আসে সুপরিকল্পিত নকশারূপে, আমাদের মৃত্যু আসে ইসলামাবাদ থেকে, আমাদের মৃত্যু আসে কারবাইনে বারুদের স্তূপে। এখানে আমাদের মৃত্যু আসে এটুকু সব সেম, বাট পরে খালি চেঞ্জ আর কি। একবার প্লেনে চেপে জাহাজ বোঝাই করে, সুপরিকল্পিত নকশারূপে, ইসলামাবাদ থেকে কারবাইনে বারুদের স্তূপে। ফাইন। এবার বন্দি শিবির থেকে কবিতা। তো এই কবিতায় তৎকালীন ঢাকার অবরুদ্ধ সময়টাকে তুলে ধরেছেন, যেইখানে মানুষ চাইলে কবিতা লিখতে পারত কিন্তু নিষিদ্ধ কবিতা লিখতে পারতো না। মানে মনের মতো করে ইচ্ছা মতো আমি যদি সংগ্রামী কবিতা লিখি কিংবা পাকিস্তানি শাসকের বিরুদ্ধে করে কবিতা লিখি, সেটা লেখা একেবারে নিষিদ্ধ ছিল। তো এটাকে প্রকাশ করতে গিয়ে কবিতার বন্দি শিবির থেকে কবিতাতে বলেছেন যে, অথচ এদেশে আমি আজ দম বন্ধ, এ বন্দি শিবিরে মাথা খুঁড়ে মরলেও পারি না করতে উচ্চারণ মনের মতন শব্দ কোনো, মনের মতন সব কবিতা লেখার অধিকার ওরা করেছে হরণ। অর্থাৎ ওরা সব অধিকারই আমাদের হরণ করে নিয়েছে, আমাদের মনের মতো করে শব্দ লিখতে পারছি না। যদিও কবি তাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংগ্রামী শব্দগুচ্ছকে প্রকাশ করেছেন, তবে তখনকার পরিস্থিতিকে এখানে প্রকাশ ঘটাচ্ছে, ঢাকার তৎকালীন অবরুদ্ধ পরিস্থিতি। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা আছে, সেটা হতো গেরিলা, যেখানে গেরিলা যোদ্ধাদের গৌরবদীপ্ত ভূমিকার কথা বলা হয়েছে। মানুষ প্রথম দিকে জানতো না যে আসলে এই গেরিলারা কারা। যেই সকল গেরিলা যোদ্ধারা
মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তখন প্রথম দিকে মানুষ জানতো না এরা আসলে কারা। কিন্তু পরবর্তীতে যখন মানুষ তাদের চিনতে পারলো যে আসলে এরা কারা, তারা আর কেউ নয়, তাদেরই ভাই, তাদেরই সন্তান, তখন কবি এটাকে বোঝাতে লিখেছেন, সর্বত্র তোমার পদধ্বনি শুনি, দুঃখ তারা নিয়া, তুমি তো আমার ভাই, হে নতুন সন্তান আমার। তো এই ছিল বন্দি শিবির কাব্যের মূল কথাগুলা। তবে যখন বন্দি শিবির কাব্যের শিল্প সফলতা আসবে কিংবা শিল্প মূল্য আসবে, তখন এই মূল ভাবগুলোকে একটু ছোট করে লেখার চেষ্টা করবে। এত বড় করে লিখলে অনেক পেজ হয়ে যাবে। এবার শিল্প মূল্য। তো বিষয়বস্তু তো হয়ে গেল, এবার ছিল অলংকার। শামসুর রাহমান তার বন্দি শিবির থেকে কাব্যে রূপক, উপমা, চিত্রকল্প, অনুপ্রাস, উৎপ্রেক্ষা, প্রতীক, এই সবগুলো অলংকারই খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন। একটা রূপকের উদাহরণ শোনো, যেমন স্বাধীনতা তুমি কবিতার স্বাধীনতা তুমি, রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। এখানে স্বাধীনতার সাথে গ্রাম্য মেয়ের মাঝ পুকুরে সাঁতার কাটার একটা অভেদ কল্পনা করা হয়েছে। এটা একটা রূপক হিসাবে ইউজ করতে পারি। এবার উপমা। তো উপমা হিসাবে আমরা ইউজ করতে পারি সেই তুমি বলেছিলে কবিতার যে লাইনটা মুখস্থ করেছিলাম আগে, ওই যে লিখছিলাম আমরা আগে, সেটাকে ইউজ করতে পারি। যেখানে বলা হয়েছে, পালাচ্ছে শহর ছেড়ে দিক বিদিক, নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী বন পোড়া হরিণীর মতো ছুটে যাচ্ছে। এইখানে জননীর সাথে বন পোড়া হরিণীর একটা অভেদ কল্পনা করা হয়েছে, উপমা দেওয়া হয়েছে, একজনের সাথে আরেকজনের উপমা দেওয়া হচ্ছে। সো এটাকে আমরা উপমা অলংকার বলতে পারি। ফাইন। এবার প্রতীক ধর্মী হিসাবে আমরা দেখতে পারি, যেমন সেই দখল সত্ত্ব কবিতাতে আমরা পড়ছি যে বাড়ির দখল সত্ত্ব হারিয়ে ফেলেছি, সবকটি ঘর জুড়ে বসে আছে দেখি বিষম অচেনা এক লোক, পরনে পোশাক খাকি, হাতে কারবাইন। এখানে দেখো, এই যে খাকি বা পোশাক খাকি, কারবাইন, এটা কিন্তু সাধারণ অর্থে না। এই পোশাক খাকি বলতে সেই পাকিস্তানের হানাদার বাহিনীকে বোঝাচ্ছে। তারপরে আবার বাড়ি বলতে কিন্তু শুধুমাত্র একটা সাধারণ বাড়ি না, বরং আমাদের দেশকে বোঝাচ্ছে। অর্থাৎ একটা শব্দ থেকে আমরা একটা অর্থ পাচ্ছি, এখানে প্রতীক ইউজ করা হয়, বোঝা যাচ্ছে। যদি আমরা সার্বিকভাবে দেখি তখন এই শব্দগুলো কিন্তু আমার রূপক হয়। তো আমরা যেহেতু প্রতীকের উদাহরণ দিচ্ছি, সো এখানে উদাহরণ হিসেবে প্রতীকের শব্দগুলো ইউজ করবো। হ্যাঁ, ফাইন। যদি প্রতীক আর রূপকের পার্থক্যটা না বুঝতে পারো, তাহলে সাত সাগরের মাঝি কাব্যের শিল্প মূল্যে আলোচনা করা হয়েছে, ওটা দেখে আসতে পারো। এবার ছন্দ। তো ছন্দ হিসাবে আমরা সাত সাগরের মাঝি কাব্যের শিল্পমূল্যে দেখেছিলাম, সেখানে অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত দুই ধরনের ছন্দ ইউজ হয়েছে। তো মূল ছন্দ হলো মাত্রাবৃত্ত ছন্দ। তো এইখানে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত আর গদ্য ছন্দ, 4 রকম ছন্দ ইউজ হয়েছে। তবে অক্ষরবৃত্ত ও গদ্য ছন্দ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। যেমন অক্ষরবৃত্ত ছন্দের একটা উদাহরণ স্বাধীনতা তুমি কবিতা, যেখানে বলছে, স্বাধীনতা তুমি, বাগানের ঘর কোকিলের গান, স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অঝোর কবিতা অবিনাশী গান। এখানে 8+6 মাত্রার প্রকাশ পাইছে, অর্থাৎ 8+6 মাত্রা মানে হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। মনে আছে কি? না থাকলে তো দরকার নাই, মনে রাখবা যে এটা অক্ষরবৃত্ত ছন্দের উদাহরণ, মাত্রা না দিলেও চলে। এবার আমাদের শেষ পয়েন্ট, ভাষা শৈলী বা কাব্যের ভাষা। তো এই কাব্যে কবিতা রচনার ক্ষেত্রে সাধারণ সহজ গদ্য ভাষাকে ইউজ করেছেন, এবং কখনো যদি সমাজ বৈচিত্র্য বোঝানোর জন্য কঠিন ভাষার ব্যবহার করেছেনও, আবার সেটাকে সরলীকরণ বা সহজীকরণ করে ফেলেছেন। তো এদিক দিয়েও কাব্যটি শিল্পমণ্ডিত। তো এই ছিল 2টা প্রশ্নের একটা সমন্বিত উত্তর। তোমার যতটুকু দরকার বোঝার দরকার বুঝে নাও, তার বই থেকে পড়ে ইনশাল্লাহ পরীক্ষা লিখতে পারবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।